ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা একাদশ শ্রেণীর একমাত্রিক গতির কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। এর আগের ক্লাসেও আমরা একমাত্রিক গতির কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। সেটি ছিল পার্ট 1 এর ক্লাস, এটি হলো পার্ট 2 এর ক্লাস। বিশেষ ধরনের গাণিতিক সমস্যা কেমন দেখো, প্রথম গাণিতিক সমস্যাটা দিয়েছে যে এস সমান S0। প্রবলেমটা কি দিয়েছে বলছে এস সমান S0 প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি কি ধরনের গতিকে প্রকাশ করে? সমীকরণটি কি ধরনের গতিকে প্রকাশ করে জানতে চাইছে। দেখো, এখানে যদি এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা যদি এরকম দেওয়া থাকতো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে বলতো এই সমীকরণটি কি ধরনের গতিকে প্রকাশ করে। আমরা এই সমীকরণটির সঙ্গে সবাই পরিচিত। এই যে সমীকরণটি দেওয়া আছে, এই সমীকরণটিকে দেখেই বুঝতে পারতাম যে বস্তুটির প্রাথমিক বেগ ইউ, ত্বরণ এ এবং বস্তুটি সমত্বরণে সরল রেখা বরাবর গতিশীল, তাই না? এটা তো জানি আমরা। ঋজু গতির সমীকরণ বা সরল রেখা বরাবর সমত্বরণে একটি বস্তু গতিশীল হলে তার গতি সমীকরণ। ফলে আমরা যদি এইটুকুনি দেওয়া থাকতো বলে দিতে পারতাম যে এটি ঋজু গতির সমীকরণকে প্রকাশ করছে। আর কোনটি গতির প্রকৃতি কেমন, কোনটি সমত্বরণে গতিশীল, এটা বলতে পারতাম। কিন্তু প্রশ্নে দেখো এটার সঙ্গে অতিরিক্ত S0 যুক্ত করে দিয়েছে। এই যে S0টা, এই S0টা যুক্ত করে দিয়ে বলছে গতিটি কি প্রকৃতি। দেখো, S0-র অর্থটা একটু বোঝার চেষ্টা করি। আমি যদি এই সমীকরণটা, যে সমীকরণটা আমাদের সমস্যায় দেওয়া আছে, সেখানে t সমান 0 বসাই, t সমান 0 বসিয়ে কি পাচ্ছি দেখো, বসিয়ে পাই s সমান পাচ্ছি t0 বসালে এটা 0, এটাও 0 হয়ে যাচ্ছে, s সমান S0 হয়ে যাচ্ছে। এর মানে কি? s মানে কি? s মানে অতিক্রান্ত দূরত্ব। t সমান 0 সময়ে অতিক্রান্ত দূরত্ব s সমান S0, মানে কণাটির প্রাথমিক অবস্থায় কিছুটা পথ অতিক্রম করেছিল, মূল বিন্দু থেকে বা কোনো একটি অবস্থান থেকে কিছু দূরে অতিক্রম করেছিল। তারপরে কণাটির গতি সমত্বরণে হয়েছে। এই যে তারপরেরটা, এটা S0টা কেন এসছে? বোঝাচ্ছে যে ওর প্রাথমিক অবস্থায় কিছুটা সরণ হয়েছিল, আর তারপর থেকে কি হয়েছে, সরণ হয়েছিল ধরো মূল বিন্দু থেকে 10 মিটার দূরে সরেছিল, যেটাকে S0 বলছে। তারপর থেকে ও সমত্বরণ সহ গতিশীল হয়েছে, ত্বরণ সহ গতিশীল হয়েছে। আর এটা হলো, এই পুরো সমীকরণটা হচ্ছে t0, t সময় অতিক্রান্ত দূরত্ব। আমি একটু পক্ষ দিয়ে যদি বোঝার চেষ্টা করি, ধরো এটি একটি নির্দেশান্ত, দ্বিমাত্রিক নির্দেশান্ত, মূল বিন্দু। কণাটি প্রথমে এই দূরত্বটা সরেছিল, S0 দূরত্ব, এখানটা থেকে শুরু করেছে যাত্রাটা। t সমান 0 সময় এখানে ছিল। তারপরে কণাটি ত্বরণ সহ গতিশীল হয়েছে। কতক্ষণ ত্বরণ ছিল? t সময় ধরে। ধরলাম t সময় সে কতটা পথ গিয়েছে, সে এতটা পথ গিয়েছে। এটা কত? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? কোথা থেকে? ও থেকে এ পর্যন্ত হচ্ছে প্রাথমিক সরণ, যেটা হয়েছিল। এ থেকে বি হলো টি সময়ে যেটা গিয়েছে। তাহলে মোট কত হবে? এস সমান আসবে S0 প্লাস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। অর্থাৎ এটিও একটি একমাত্রিক গতি বা ঋজু গতির সমীকরণ প্রকাশ করছে, যেটি সমত্বরণে গতিশীল। শুধু তফাৎ কোথায়? তফাৎটা হচ্ছে যে কণাটি প্রাথমিক অবস্থায় কিছুটা সরণ হয়েছিল। এই হলো এই সমস্যাটার সমাধান। আর এই এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই রাশিমালাটা দেখে আমরা বুঝতে পারছি যে কণাটি সমত্বরণে গতিশীল। দেখো, এর পরের প্রশ্নটা কি? এর পরের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা একটু আমরা মুছে দেব। যদি S0 না দেওয়া থাকতো তাহলে তো আরো পরিষ্কার, কণাটি কোথা থেকে যাত্রা শুরু করতো? মূল বিন্দু থেকেই যাত্রা শুরু করে দিত। মানে প্রাথমিক অবস্থায় সরণ কিছু ছিল না, শূন্য। আর যেহেতু S0 হয়ে আছে, তাই একটু সরণ হয়ে আছে। এর পরের সমস্যাটা লিখি। এই পরের সমস্যাটা বলছে
কি বলছে সমস্যাটা? সমত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে প্রমাণ করো বস্তুর গড় বেগ প্রারম্ভিক ও অন্তিম বেগের সামান্তরীয় মধ্যক। কি বলছে? সমত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে প্রমাণ করো বস্তুর গড় বেগ কার সঙ্গে সমান? প্রাথমিক ও অন্তিম বেগের সামান্তরীয় মধ্যক। এটাই প্রমাণ করতে হবে। বুঝে গেছে? দেখো, কণাটি সমত্বরণে গতিশীল আর সামান্তরীয় মধ্যক মানে কি? মানে সমান্তর প্রগতি থাকে, তার মধ্যকের মান বের করতে হবে। করছি না, আমি ধরে নিচ্ছি যে সমাধানটা কিভাবে করছি। দেখো, ধরি কণার প্রাথমিক বেগ কত? কণার প্রাথমিক বেগ ইউ, আর কণাটি এ সমত্বরণে টি সময় ধরে চলেছিল। এ সমত্বরণে টি সময় ধরে চলার পর বেগ ভি হয়। ধরে নিলাম যে প্রাথমিক বেগ ইউ, সমত্বরণে ধরলাম কেন? প্রশ্নেই বলা আছে যে কণাটি সমত্বরণে গতিশীল, এ সমত্বরণে চলার পর বেগ কত হচ্ছে? ভি। এখন আমি যদি বলি বেগ ভি এবং অতিক্রান্ত দূরত্ব ধরে নিচ্ছি যে কত, ওই সময় মানে টি সময় সে কতটা পর যায়, এবং অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? অতিক্রান্ত দূরত্ব ধরলাম এস। ফলে আমরা বলতে পারি আমাদের কি বের করতে হবে? দেখো, বস্তুর গড় বেগ দেখাতে হবে কার সঙ্গে সমান? প্রাথমিক ও অন্তিম বেগের সামান্তরীয় মধ্যকের সঙ্গে সমান। আমরা বস্তুটির গড় বেগ বের করি, দেখি কত আসে। গড় বেগ কি করে বের করে? মোট অতিক্রান্ত দূরত্ব আর মোট সময়ের অনুপাত। ফলে আমরা বলতে পারি বস্তুটির গড় বেগ কত? দেখো, বস্তুটির গড় বেগ কত আসবে? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। যেহেতু আমরা ধরে নিয়েছি যে ও টি সময় এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাই দূরত্ব বাই সময় করলে গড় বেগ এলো, গড় বেগ চলে এলো। এবার কি? প্রাথমিক ও অন্তিম বেগের সামান্তরিক মধ্যক। আচ্ছা, প্রাথমিক বেগ কত? ইউ। অন্তিম বেগ কত? ভি। এই যে দুটো রাশি, প্রাথমিক বেগ আর অন্তিম বেগ, এদের সামান্তরীয় মধ্যকটা বের করি। প্রাথমিক এবং অন্তিম বেগের সামান্তরীয় মধ্যক কত হচ্ছে? প্রাথমিক ও অন্তিম বেগের সামান্তরীয় মধ্যক কত হচ্ছে? সামান্তরীয় মধ্যক মানে গড় বলতে পারে ইউ প্লাস ভি বাই টু। মধ্যক মানে মাঝখানের মান। প্রাথমিক বেগ মধ্যক কি জানো? আমরা শিখেছিলাম মিন মিডিয়ান মোডে, মানে ক্লাস 10-এ অঙ্কে শিখেছিলাম যে পরপর মধ্যক বের করতে গেলে কি করতে হয়? বড় থেকে ছোট বা ছোট থেকে বড় পরপর সাজিয়ে দিয়ে মাঝখানে যে পদটি সেটাকে মধ্যক বলে, তাই না? মিডিয়ান। এখানেও তাই, মধ্যক বের করার জন্য তাকে ইউটা সবচেয়ে বেশি বেগ, ইউ এই সবচেয়ে বেশি বলছে, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ। তারপরে কি হয়েছে? বস্তুটির বেগ ধীরে ধীরে বেড়ে ভি হয়েছে। তাহলে মধ্যক মান কত হবে? মাঝখানের মানটা হবে ইউ প্লাস ভি বাই টু। এবার এটাকে আমরা যদি এটা দেখাতে হবে কার সঙ্গে সমান? এই গড় বেগের সঙ্গে সমান, এটাই দেখাতে বলেছে। গড় বেগের মান যা সামান্তরীয় মধ্যকের মান তাই। কি করে দেখাচ্ছি দেখো, এটাকে ইউ ভি এর জায়গায় ইউ প্লাস এটি লিখতে পারি। কেন? দেখো, বস্তুটি ত্বরণ সহ গতিশীল আর প্রাথমিক অবস্থায় বেগ ছিল কত? ইউ। ফলে ভি সমান কত আসবে? ইউ প্লাস এটি বাই টু। ফলে তারপরে লাইনে লিখতে পারি টু ইউ প্লাস এটি বাই টু, লিখতে পারি তো। ফলে দেখো, ভাগ করে দিলে আসলো কত? ইউ প্লাস হাফ এটি, ইউ প্লাস হাফ এটি এলো। এটা
কি এস বাই টি এর সঙ্গে সমান? কই হলোই না তো, এস বাই টি এর সঙ্গে সমান হলো কি? হলো না। আচ্ছা দেখো, এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা যদি একটা কাজ করি, এর ওপরে টি দিয়ে গুণ করলাম, একটু অন্য কালি দিয়ে লিখি, ওপরে টি দিয়ে এবং নিচে টি দিয়ে গুণ করলাম, করতেই পারি, কেন? ওপর নিচে টি দিয়ে গুণ করলে সেই তো কেটে যাবে, কোনো অসুবিধা নেই। ওপরকে টি দিয়ে এবং নিজেকে টি দিয়ে গুণ করলাম, কেন? আমাকে প্রমাণ করতে হবে তো ওটা হয়। ফলে পরের লাইনে কি আসে, আচ্ছা তোমরা দেখতে পাবে নিচে লিখলে, হ্যাঁ দেখতে পাবে। তাহলে এই টিটা গুণ করলে কত আসে, দেখো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার বাই গোটাটা তার টি, ওই উপরের টিটা গুণ করে দিলাম, এটা প্লাস চিহ্ন ছিল মুছে গেছে হাত থেকে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার গুণ করলাম, তলায় টি এলাম, চেনা চেনা লাগছে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মানে কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, মানে এই ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার যে এস লিখতে পারি, এস বাই টি এলো, দেখতে দেখো আলাদা ছিল কিন্তু এলো সেই কার সঙ্গে সমান হয়ে গেল, গড় বেগের সঙ্গে সমান। অর্থাৎ আমরা ওই যে কথাটা বলছিল, দেখাও গতিশীল কণার ক্ষেত্রে প্রমাণ করো বস্তুর গড় বেগ প্রাথমিক এবং অন্তিম বেগের সামান্তরীয় মধ্য, এই চলে এলো গড় বেগের মান, এটা এলো, আর প্রাথমিক আর অন্তিম বেগের সামান্তরীয় মধ্য এলো। সুতরাং আমরা বলতে পারি কি এই দুটোই সমান। কোন দুটি? এই যে প্রশ্ন যেটা বলেছিল সে দুটি সমান। খুব ভালো প্রশ্ন ছিল। এর পরের প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। এর পরের প্রশ্নটা দিয়েছে, খুব দেয় যে কি বলে, গাড়ির চালকদের শেখানো হয় গাড়ির বেগ দ্বিগুণ হলে থামানোর দূরত্ব 4 গুণ হতে হবে, বা গাড়ির বেগ 3 গুণ হলে থামানোর দূরত্ব 9 গুণ হতে হবে। বিষয়টি কেমন? প্রশ্নটা দেখি প্রথম। কি গাড়ির চালকদের শেখানো হয়, চালকদের শেখানো হয়, কি শেখানো হয়? শেখানো হয় গাড়ির বেগ 3 গুণ, লিখি 3 গুণ হলে ওটা 9 গুণ হবে, বেগ 3 গুণ হলে থামানোর দূরত্ব 9 গুণ হতে হয়। এটা চালকদের শেখানো হয়। কেন 3 গুণ না বলে যদি বলতে গাড়ির বেগ 4 গুণ হলে থামানোর দূরত্ব 16 গুণ হবে, মানে গাড়ির বেগ যত গুণ বাড়বে সেটা তার স্কোয়ারের অনুপাতে পরিবর্তিত হবে অতিক্রান্ত দূরত্বটা। আচ্ছা, এই প্রশ্নটা একটু বুঝতে হবে। আমরা সবাই নিজেরা এইটা বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি যে গাড়িতে ব্রেক দিলে গাড়ি কিন্তু যে অবস্থানে আমরা ব্রেক দিয়েছি সেই অবস্থানে থামে না, কিছুটি দূরত্ব যাওয়ার পর তবেই থামে। কেমন বিষয়টি? ধরো এটা হচ্ছে কণাটির গতিপথ, আমাদের তো একমাত্রিক গতি, ফলে কণাগুলি কি হবে, সরল রেখা বরাবর গতিশীল হবে। আমি ধরি এ বিন্দুতে গাড়িটা চলছিল, তো এদিক থেকে আসছিল, এ বিন্দুতে ব্রেক দিয়েছি থামার জন্য। এখন এ বিন্দুতে ব্রেক দিলে গাড়িটি ব্রেক কষলে গাড়িটি সঙ্গে সঙ্গে থামে না, হ্যাঁ সেটা নির্ভর করে ব্রেকটা কতটা শক্তিশালী। ব্রেকটা যদি খুব শক্তিশালী হয় তাড়াতাড়ি থেমে যাবে অল্প দূরত্ব যাওয়ার পর, আর ব্রেকটা যদি দুর্বল প্রকৃতির হয় কি হবে, অনেকটা দূরত্ব যাওয়ার পর থামবে। আমি ধরছি যে এ বিন্দুতে ব্রেক দিলে গাড়িটি এখানে গিয়ে থামে বি বিন্দুতে, বুঝে গেল? অর্থাৎ ধরো গাড়ির বেগ যখন 40 কিমি প্রতি ঘন্টা ছিল, সেই মুহূর্তে ব্রেক দিয়েছে, ব্রেক কষেছে, কষলে ও এ থেকে ব্রেক দেওয়ার পর বি বিন্দুতে গিয়ে থামছে, মানে ধরো সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ধরো 10 মিটার দূরে গিয়ে থামলো। বুঝতে পেরেছো? মানে গাড়ির বেগ যখন 40 কিমি প্রতি ঘন্টা, তখন আমি গাড়িতে ব্রেক দিলাম, গাড়িটা থামার জন্য 10 মিটার দূরত্ব যেতে হলো তবেই থামতে পারলো। এবার কি করছে, প্রশ্নে বলছে যে গাড়িটির বেগ যদি 40 কিমি না হয়ে এটা 120 কিমি হতো, মানে গাড়িটি 120 কিমি বেগে যাচ্ছিল, আমি সেই সময় এ বিন্দুতে ব্রেক দিলাম, তাহলে ও কত দূরে গিয়ে থামবে? এখানে যেমন 40 কিমি থাকলে 10 মিটার দূরে যাচ্ছিল, তাহলে 120 কিমি গেলে বেগে গেলে সেই মুহূর্তে ব্রেক দিলে আমাদের মনে হতে পারে যে বেগটা 3 গুণ হয়েছে, তাহলে দূরত্ব কত হবে 3 গুণ, মানে ধরো
30 মিটার দূরে গিয়ে থামবে, সেই বিন্দুতে থামবে, এসে দূরত্ব 30 মনে হতে পারে। কিন্তু আমরা দেখাতে পারি যে গাড়ির বেগ 3 গুণ হয়েছে, মানে থামানোর দূরত্ব 90 মিটার হতে হবে, 9 গুণ হতে হবে। আগে 10 মিটার ছিল, এখন কত হবে? 90 মিটার। 90 মিটার দূরে গিয়ে থামবে। যেহেতু গাড়ির বেগ 3 গুণ হয়েছে, থামানোর দূরত্ব 9 গুণ হবে। এটাই প্রশ্ন দিয়েছে যে দেখাও, কি বলছে, দেখাও গাড়ির বেগ 3 গুণ যদি হয়, গাড়ির বেগ যদি 3 গুণ হয়, থামানোর দূরত্ব 9 গুণ দেখাতে হবে। প্রশ্নটা বুঝলে কিনা দেখো। কিন্তু আমাদের সাধারণ ধারণা থেকে মনে হয় যে গাড়ির বেগ যেহেতু 3 গুণ হয়েছে, থামানোর দূরত্ব কি হবে? 3 গুণ হবে। কিন্তু না, 9 গুণ করতে হবে, প্রমাণ করতে হবে 9 গুণ। আর বললাম, এটা খেয়াল রেখো যে এটা যে সবসময় 3 গুণ দেবে এরকম না। এটা দ্বিগুণ দিলে এটা 4 গুণ, এটা 4 গুণ দিলে এটা 16 গুণ, এটা n দিলে এটা n স্কোয়ার গুণ হয়। আমরা কি করে প্রমাণ করবো? মুছে ফেলি, প্রবলেমটা বুঝলাম, সমাধানটা করি। আচ্ছা, গাড়িতে ব্রেক দিলে গাড়িটি কি হবে? মন্দন সহ গতিশীল হবে। আর থেমে যাওয়ার অর্থ কি? অন্তিম বেগ 0 হবে। ফলে আমরা দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as থেকে লিখবো, থেকে পাই। অন্য সমীকরণগুলো ব্যবহার করব না, কারণ এখানে সময়ের কোনো কথা বলেনি। এখানে যা কিছু বলেছে দূরত্ব এবং বেগের কথা। তাই আমি সময়বিহীন একমাত্রিক গতি, ঋজু গতির সমীকরণটা ব্যবহার করলাম। আর এটাই হলো সময়বিহীন, কারণ এই যে সমীকরণটার মধ্যে কোনো টি নেই। এই সমীকরণ থেকে কি পাচ্ছি? থেমে যাবে, যে গাড়িটির প্রাথমিক বেগ যাই হোক, অন্তিম বেগ কিন্তু সর্বদাই 0 হবে। কেন? যেহেতু গাড়িটি থেমে যাবে। তাহলে আমি অন্তিম বেগ যদি 0 বসাই, 0 স্কোয়ার সমান কত? ইউ স্কোয়ার মাইনাস 2as। এবার দেখো এটাকে লিখতে পারি 2as সমান কি হচ্ছে? 2as সমান হচ্ছে ইউ স্কোয়ার। ফলে s সমান কত হচ্ছে? ইউ স্কোয়ার বাই 2a। এটা এলো কিনা দেখো, নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হয়নি। ফলে s সমানুপাতিক কি বলতে পারি? ইউ স্কোয়ার। 2 এটা ধ্রুবক ধরে নিচ্ছি, 2টা তো ধ্রুবক, এটা নিশ্চিত। এটা কি? গাড়িটির মন্দন, একই গাড়িতে একই ব্রেক, ফলে গাড়ির মন্দন উভয় ক্ষেত্রে কি থাকবে? একই রকম থাকবে, একই রাস্তা। ফলে 2 এটা ধ্রুবক হয়ে গেল, অর্থাৎ s সমান ইউ স্কোয়ার হলো থামানোর দূরত্ব বেগের, প্রাথমিক বেগের বর্গের স্কোয়ার। অর্থাৎ থামানোর দূরত্ব কি হবে? প্রাথমিক বেগের বর্গের স্কোয়ার হবে। যেমন দেখো এখানে কি ছিল, ধরো প্রথম ক্ষেত্রে থামানোর দূরত্ব, প্রথম ক্ষেত্রে s1, এটাকে এরকম ভাবে s1 বাই s2 সমান কি লিখতে পারি? s1 বাই s2 সমান লিখতে পারি u1 স্কোয়ার বাই u2 স্কোয়ার, দুটো ক্ষেত্রে যদি নিই, কারণ s সমানুপাতিক ইউ স্কোয়ার। তো ফলে s1 বাই s2 সমান লিখে দিতে পারি u1 স্কোয়ার বাই u2 স্কোয়ার। এখন u1টা কি? প্রাথমিক বেগটা u ছিল, অন্তিম বেগটা কত হয়েছে? 3 গুণ হয়ে গেছে, 3u স্কোয়ার। প্রাথমিক দূরত্ব s যদি হয়, s2টা কত হবে, তাই না? প্রথম যখন বেগ ছিল ধরলাম ইউ, তখন s দূরত্বে থেমে গিয়েছিল, তাই u1 এর জায়গায় u আর s1 এর জায়গায় s বসালাম। আর অন্তিম বেগ যখন 3u, 3 গুণ হয়েছে, তখন থামানোর দূরত্ব s2 কত হবে? দেখো এটা সরল করলে কত আসছে? s2 সমান হচ্ছে 9s, অর্থাৎ 9 গুণ দূরে গিয়ে থামবে, তাই না? বেগ, এটাই তো জানতে চেয়েছিল যে চালকদের শেখানো হয় গাড়ির বেগ 3 গুণ হলে থামানোর দূরত্ব 9 গুণ হতে হবে। আগে s দূরত্বে থামলে এখন 9s দূরত্বে গিয়ে থামছে। এই হলো আরো একটি সমস্যা। এর পরের সমস্যাটা দেখি। এর পরের সমস্যাটা বলছে যে একটা অঙ্ক দিয়েছে, বলছে একটি কণা, এটাও ভালো অঙ্ক, লেখচিত্র থেকেই উত্তর দিতে হবে, লেখচিত্রের ধারণা থেকে এবারে প্রশ্নের উত্তরটা লাগবে। কি বলছে পুরো বোর্ডটা পরিষ্কার করে দিই। প্রবলেমটাকে দেখি। একটি কণা ভি সমান মোট টি মাইনাস টি জিরো বেগে
2t0 সময় ধরে গতিশীল ছিল। t-t0 বেগে 2t0 সময় ধরে গতিশীল ছিল। কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? এই জানতে চাইছি। এখন এই গাণিতিক সমস্যাটা দেখলেই মনে হয় কি দিয়েছে, বেগ ভি সমান, এরকম তো কোনোদিন বেগ শুনিনি। এতদিন আমরা বেগ শুনে এসেছি যে 40 কিমি প্রতি ঘন্টা বা 50 কিমি প্রতি ঘন্টা। এ আবার কি বেগ? ভি সমান t0 t-t0। আবার সময় জানি 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় অতিক্রান্ত পথ দিই 2t0 সময়। এগুলো চলরাশি হিসেবে দিয়েছে, মানে বেগের মান পরিবর্তিত যা খুশি ধরতে পারি। t0 মান যেমন হবে সময়টা সেরকম ভাবে পরিবর্তিত হবে। অর্থাৎ t0 যদি 1 নাও তাহলে সময়টা কত হবে? 2 ঘন্টা। আর t0 যদি 2 নাও সময়টা কত হবে? 2 নিলে তখন 4 ঘন্টা। আর বেগটা কি? বেগটা এই সমীকরণ অনুসারে পাল্টে যায়। মোট মানে কি যেন, মোট মানে বেগের মানটা সব সময় ধনাত্মক, মোট চিহ্ন দ্বারা বোঝানো। t-t0 সমীকরণটা ধরো t0 মান একটা ধরে নিই, ধরো 2 ধরে নিলাম, কিছু একটা ধরে নিলাম t0 মান 2 ধরে নিলে সমাধানটা কিভাবে করবো? ধরে নিলে কি দেখাচ্ছে? ধরে নিলে t0 মান যা খুশি একটা ধ্রুবক ধরে নিতে পারি, 2 ধরে নিলাম। t0 যে 2 ধরবো মানে সময়টা কত হবে? 4 ঘন্টা, 4 একক সময়। এখন দেখো সময়টা কি হচ্ছে, এই টিটা পাল্টে যাচ্ছে। টি এর মান যখন 0 তখন বেগ কত? তখন বেগ হবে 1 - 2। -1 হতো, সেটাকে কত বলতে হবে? টি এর মান হচ্ছে 1। বেগের মান 1, যখন টি 0 তখন বেগ 1। আবার দেখো টি এর মান 2 ধরলে তখন বেগ কত হবে? এই সমীকরণ থেকে দেখানো যাচ্ছে, কি দেখাতে পারি, যে টি এর মান 2 হলে বেগ কত হবে? বেগ হবে 2 - 2। কেন? আমি যেহেতু t0 এর মান 2 ধরে নিয়েছি, ফলে বেগ তখন 0 হচ্ছে। আবার দেখো টি এর মান 3 হলে তখন বেগ কত হবে? 3 - 2, বেগের মান 1। এইভাবে টি এর মান যা খুশি নিতে পারো, t0টা কনস্ট্যান্ট। এইভাবে বেগ পরিবর্তিত হচ্ছে, মানে সময় 0 হলে বেগ 1, সময় 2 হলে বেগ 0, সময় 3 হলে বেগ 1, সময় 4, 5, 6 হলে বেগের মান পাল্টে যাচ্ছে, তাই না? তাই এবার নিশ্চয়ই বুঝতে পারলে যে বেগটা কেন এরকম দিয়েছে। বলছে যে বেগ যদি এরকম ভাবে পরিবর্তিত হয় তাহলে 2t0 সময়ে ওর অতিক্রান্ত দূরত্ব কত ছিল, মানে 2t0 সময় কতটা পথ গিয়েছে। দেখো আমরা প্রথমে লেখচিত্র আঁকার চেষ্টা করি, কণাটি গতিবেগের সঙ্গে সময়ের একটি লেখচিত্র আঁকবো। দেখি সময়ের সঙ্গে বেগ কিভাবে পাল্টে যায়। এইটা হচ্ছে সময় অক্ষ, এদিকটা হচ্ছে গতিবেগ অক্ষ। এখন দেখো আমরা গতিবেগের ফর্মুলাটা কি জানি? ভি সমান হচ্ছে মড টি মাইনাস t0। ফলে সময় যখন 0, বেগের মান কত আসবে? 0 - t0, মানে শুধু t0, তাই তো? প্রকৃতপক্ষে মড -t0 মানে শুধু t0। ফলে আমি এটাকে কি লিখবো? যে t0 মান 2, 4, 6 কিছু একটা ধরলে সেখানে এখানে যে অক্ষর যে বিন্দুতে ছেদ করতো বেগে, সেই জায়গা থেকে শুরু হতো, ধরলাম এটা, ধরলাম t0 হলো। তারপরে দেখো এইভাবে টি বাড়তে বাড়তে টি এর মান যখন t0 এর সঙ্গে সমান হয়ে গেল, t0 এর মান কত ধরেছিলাম? মনে মনে ধরো 2, মানে টি এর মান যখন 2 হলো তখন বেগ কত আসবে? t0 - t0 বসালে বেগের মান 0, মানে টি এর মান এটা 0, এটা 1, এটা 2, এইভাবে পরিবর্তিত হচ্ছে। দেখলাম যে টি এর মান t0 এর সঙ্গে সমান হলে, মানে t0 এর মান আমরা যা নেব তার সঙ্গে সমান হলে বেগ 0 হয়ে যাচ্ছে। মানে ধরো এখানে বেগ 0 হয়ে গেল, এটা হচ্ছে t0 সমান, বেগটা 0। তারপরে দেখো ও কতক্ষণ গতিশীল ছিল? 2t0 সময় ধরে। এবার টি এর মান 2t0 ধরবো, বেগ তখন কত আসবে? 2t0। টি এর জায়গায় বসাচ্ছে এই যে সমীকরণটা, এই সমীকরণটিতে আমরা বারবার মান বসাচ্ছি টি এর মান। টি এর মান তো পাল্টে যাচ্ছে, 2t0 - t0 সমান কি আসবে? শুধু t0। ফলে
দেখো আবার যখন সময় 2t0 হলো, সময় 2t0 মানে এটা এখান থেকে এইটুকুনি t0 হলো, এখান থেকে এইটুকুনি 2t0, তখন বেগ আবার কত হলো, t0 এর সঙ্গে সমান হলো। এইভাবে কণাটি গতিশীল। 0 সময় t0 সময়, মানে আমি যদি লেখচিত্রটা অঙ্কন করি এই হবে। বুঝে গেল? তুমি এখন বলতে পারতে সে 2t0 পর্যন্ত নিলে কেন, এর নিলেন কেন, এর থেকে বেশি সময় ধরে নেওয়া হলো না কেন? কারণ আমাদের প্রশ্নে দেখো বলেছে যে কণাটি এই 2t0 সময়ে কতটা পথ গেছে জানতে চাইছে কণাটি, তাই আমরা 2t0 পর্যন্তই নিলাম। এইটা হচ্ছে 2t0 তে ছেদ করব। প্রশ্নে কি বলেছে, তাহলে আমরা লেখচিত্র আঁকলাম যে সময়ের সঙ্গে কণাটির বেগ কিভাবে পরিবর্তিত হলো। মানে প্রথমে বেগ প্রচুর ছিল, তারপরে সময় বাড়ছে, বেগ কমে t0 সময় বেগ 0 হলো, আবার 2t0 সময় আবার সেই প্রাথমিক অবস্থায় ফিরে গিয়েছে। এবার আমাদের বের করতে হবে কি, অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কি করে বের করবো দেখো, অতিক্রান্ত দূরত্ব সমান আমরা কি জানি, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল যা অতিক্রান্ত দূরত্ব তাই, মানে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। এটা তো বেগ সময় লেখচিত্র, আর আমরা এটা শিখেছিলাম লেখচিত্র থেকে যে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফলই অতিক্রান্ত দূরত্ব প্রকাশ করে। ফলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দিলে মোট অতিক্রান্ত দূরত্ব আসে। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, প্রথম ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ, ভূমি মানে কত, এখান থেকে এইটুকুনি দূরত্ব কত t0, উচ্চতা কত এও t0, প্লাস এইটার কত হবে হাফ, ভূমি মানে কত এইটুকুনি, এইটুকুনি কত হবে t0। তোমার মনে হতে পারে স্যার কেন 2t0 না, এই দূরত্বটুকুনি লাগবে। টোটালটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2t0, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে t0, ফলে এইটুকুনি কত আসবে শুধু t0, আর উচ্চতাটা সেই t0, মানে কত এলো দেখো t0 স্কোয়ার এলো কণাটি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। না t0 স্কোয়ার না, আসবে কত, কেটে যাবে, এটা শুধু t0 আসবে। হ্যাঁ t0 স্কোয়ার আসবে, ঠিক ছিল কিছু, হাফ t0 স্কোয়ার প্লাস হাফ t0 স্কোয়ার যোগ করলে কত আসবে t0 স্কোয়ার। খুব ভালো অঙ্ক দিয়েছে। t0টাকে তুমি যদি না বুঝতে পারো, এখানে 4 বা 5 কিছু একটা বসিয়ে দাও, দিলেই আরো সুবিধা হবে। 4 5 বসিয়ে দিলে তখন গণনা করে দেখবে এই যে প্রথমে যেটা বলছিলাম সেই অনুযায়ী বুঝতে আর একটু সুবিধা হবে। এর পরের সমস্যাটা আরো সুন্দর একটি সমস্যা দিয়েছে, কি দেখো আর একটি সমস্যা, এটা মুছে দিলাম। বলছে একটি উলম্ব বৃত্ত, উলম্ব বৃত্ত মানে কি, যেমন বৃত্ত এরকম ভাবে বৃত্ত আঁকলে অনুভূমিক তলে আঁকা হলো, উলম্ব বৃত্ত মানে এইভাবে বৃত্ত আঁকা হয়েছে। এই উলম্ব বৃত্তের যে কোনো জ্যা বরাবর কোনো একটি কণা গতিশীল হলে দেখাতে বলছে যে তার নামতে যে সময় লাগে সেটা জ্যায়ের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, যে জ্যাটির দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়। কেমন বিষয়টি, উলম্ব বৃত্তটা মানে আমি নিশ্চয়ই বুঝতে পেরেছি উলম্ব তলে আছে, অনুভূমিক নয়। তাহলে আমরা এরকম নয়, বৃত্তটা এইভাবে অবস্থিত নয়, এইভাবে আছে উলম্ব তলে, এইভাবে একটি বৃত্ত আছে। বলছে এই বৃত্তের সর্বোচ্চ বিন্দু থেকে একটি কণা জ্যা বরাবর নামতে, যে কোনো জ্যা এরকম হতে পারে বা তুমি এরকম আঁকতে পারো, এই জ্যা বরাবর বা এই জ্যা বরাবর, এখান থেকে ছেড়ে দিলে সর্বোচ্চ বিন্দু থেকে কণাটিকে, আর ধরে নিচ্ছে যে এই জ্যাটা ঘর্ষণহীন, মানে এখানে কোনো ঘর্ষণ বল ক্রিয়া করে না। বলছে দেখাও যে কোনো একটি জ্যা বরাবর, বা এদিকেও আঁকতে পারো, এই জ্যাটা নিতে পারো, যা খুশি নিতে পারো, বা এই জ্যাটা নিতে পারো, যে কোনো একটি জ্যা বরাবর ঘর্ষণহীন ভাবে নামতে যে সময় লাগে সেটা জ্যায়ের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। আরো সহজ কথায় দেখো, এটা 1 নম্বর জ্যা, এটা 2 নম্বর জ্যা, এটা 3 নম্বর, আরো অসংখ্য জ্যা আঁকা যাবে। বা এই জ্যাটা, এটা হচ্ছে ধরো বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম জ্যা, 6 নম্বর জ্যা। এই সর্বোচ্চ বিন্দু থেকে একটা কণাকে ছেড়ে দিলে আমাদের প্রথমে মনে হতে পারে যে যে জ্যায়ের দৈর্ঘ্য সমান, এই যে 4 নম্বর ছোট সবচেয়ে, যেমন এই ছবিতে কোনটা 4 নম্বর জ্যায়ের দৈর্ঘ্য সবচেয়ে ছোট, ফলে
4 নম্বর জ্যা বরাবর নামতে ওর সবচেয়ে কম সময় নেবে, 3 নম্বরে বেশি, 6 নম্বরে সবচেয়ে বেশি মনে হতে পারে। কিন্তু আমাদের বলছে যে না, ওই জ্যা বরাবর নামতে ওর যা সময় লাগবে প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক জ্যার ক্ষেত্রে একই সময় লাগবে। মানে 1 নম্বর জ্যাতে নামতে যা সময়, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 সব জ্যাতে একই সময় লাগবে। অবাক লাগছে? হ্যাঁ, কিন্তু শর্ত একটা, যেটা ঘর্ষণহীন। মানে এই যে বস্তুটা জ্যা বরাবর নামছে, জ্যার সঙ্গে এই বস্তুটার কোনো ঘর্ষণ ঘটছে না। ঘর্ষণ হলে কিন্তু এটা প্রমাণ করা যাবে না। প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সর্বোচ্চ বিন্দু থেকে জ্যা বরাবর নামতে উলম্ব বৃত্তের সর্বোচ্চ বিন্দু থেকে যে কোনো জ্যা বরাবর নামতে সর্বদা একই সময় লাগে। এটা প্রমাণ করতে হবে, যে কোনো জ্যা বরাবর নামতে একই সময় লাগে। তুমি ছবিটা এঁকে ফেলে, এই হচ্ছে ধরো বৃত্ত উলম্ব তলে আছে। বৃত্তটা দেখতে হয়েছে বৃত্তের মতো নাকি বেঁকে গিয়েছে? দেখো বেঁকে গিয়েছে, বৃত্তের মতো রাখি। এই খানিকটা হলো, তাও হয়নি। দেখো সর্বোচ্চ পয়েন্ট কোনটা? এটা হচ্ছে একটা ব্যাস আঁকলাম। এর দৈর্ঘ্য কত? টোটাল 2r। ব্যাসের দৈর্ঘ্য 2r। আমি একটা জ্যা আঁকি সর্বোচ্চ বিন্দু থেকে, একটা জ্যা, এটার নাম দিই, ধরো এটা এ, এটা বি, এটা সি, কেন্দ্রটা হচ্ছে ও। এসি বরাবর নামতে কত সময় লাগবে? আমি কি করলাম, এই সি বিন্দু আর বি বিন্দু জুড়ে দিলাম। এই কোণটা 90 ডিগ্রি হবে। পড়েছিলাম কেন? কেন মনে পড়ছে? এটা একটি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। এই যে বি সি এ একটি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি সমকোণ, ফলে ওটা 90 ডিগ্রি হলো। দেখো, বস্তু যখন উলম্বভাবে নিচের দিকে নামে তখন জি ত্বরণ সহ নিচে নামে, তাই তো? ফলে এখানে যখন বস্তু নিচের দিকে নামছে, ত্বরণ কিন্তু জি হবে না। কেন? উলম্বভাবে নামছে না, ওই রকম ভাবে দেখো তির্যক ভাবে নামছে। কতক্ষণ করে? ধরো এই কোণটা থিটা, থিটা কোণ করে নামছে উলম্বের সঙ্গে। এবি বরাবর নামলে তখন কিন্তু জি ত্বরণ সহ নামতো, কারণ সেক্ষেত্রে ও উলম্ব ভাবেই নামতো। কিন্তু এসি বরাবর নামছে মানে উলম্বের সঙ্গে থিটা কোণ করে নামছে। তাহলে এসি বরাবর গতিশীল হলে কি বলতে পারি? বরাবর গতিশীল হলে বলা যায় কণাটি উলম্বের সঙ্গে থিটা কোণে গতিশীল। এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই বুঝতে পারবে। ফলে ওর ত্বরণ এদিকে কোথাও হবে বলতো? এদিকে ত্বরণটা হবে, ও যে নামছে কণাটি, সেই এই দিক বরাবর ত্বরণ হবে জি কস থিটা। কেন? ত্বরণ এদিকে হলে জি হতো, ফলে জিটাকে আমরা দুটো উপাংশে বিভাজন করলাম। আমরা জানি যার সঙ্গে থিটা কোণ করে থাকবে যে দিকটা, সেদিকের উপাংশটি হবে কস থিটা উপাংশ। ফলে ওই দিকের উপাংশটা হলো জি কস থিটা, আর লম্ব দিকের উপাংশটা হবে এর সঙ্গে লম্ব দিক, মানে এদিকে আঁকলে জি সাইন থিটা। সেটা আমাদের কোনো কাজে লাগবে না। কেন? আমার তো শুধু জানার দরকার বস্তুটি কত ত্বরণ সহ নিচে নামছে। বস্তুটি কত ত্বরণ সহ নামছে? জি কস থিটা ত্বরণ সহ। তাহলে বস্তুটির ত্বরণ কত? জি কস থিটা। আর এ থেকে সিতে নামতে কত সময় লাগবে সেটা একটু বের করবো। দেখাতে হবে সর্বদা একই সময় লাগে, এটা দেখাতে বলে যেত, তাই সময় বের করো। কি করে করছি? তাহলে লিখতে পারি কণাটির ত্বরণ কত যখন জ্যা বরাবর নামছে? কণাটির ত্বরণ জি সাইন থিটা হলো। এবার এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার থেকে পাই থেকে কি পাচ্ছি? দেখো এস এর জায়গায় কি বসাবো? এসি পথ নেমেছে, এ থেকে সি এর দৈর্ঘ্য, ইউটা কত? 0। টিটা তো বের করতে হবে। 0 কেন? এই সর্বোচ্চ অবস্থান থেকে যখন ছেড়ে দিচ্ছি তখন ওর প্রাথমিক বেগ কত? 0।
আর কতটা পদ নেবে যে এসি, তাই এসির জায়গায় এসি বসিয়েছি, প্রাথমিক বেগ 0, হাফ এর জায়গায় কত বসাবো, এর জায়গায় জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। আমি তো জানতে চাইছি টি সময়টা কত, এই পথে নামতে সময় কত লাগে। ফলে টি স্কোয়ার সমান কত হচ্ছে দেখো, 2ac বাই জি সাইন থিটা। তাহলে টি সমান কত হচ্ছে, √2ac বাই জি সাইন থিটা। এখন এইটা দেখে আমরা কি এই যে টি এর মান বের করলাম, এটা কি দেখে আমাদের উত্তরটা ব্যাখ্যা করতে পারবো যে জ্যা বরাবর, যে কোনো জ্যা বরাবর নামতে একই সময় নিচ্ছে, মানে টিটা জ্যায়ের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। দেখো এই সমীকরণে স্পষ্টতেই দেখা যাচ্ছে যে টি এর মান এসির উপর নির্ভর করে, এসি মানে জ্যায়ের দৈর্ঘ্যের উপর নির্ভর করছে, তাই না? ফলে আমরা কিন্তু উত্তরে এখনো আসতে পারিনি। কেন? জ্যায়ের দৈর্ঘ্যের উপর নির্ভর করছে তো টি এর মান, সময়টা আমাদের দেখাতো যে নির্ভর করে না, দেখাতে বলেছে তো। কি করে করবো জানো, একটু খেয়াল করে দেখো, ওইটা ওরকম আছে, একটু চেঞ্জ করলে হয়ে যাবে। এই যে ত্রিভুজটা দেখো, কোন ত্রিভুজটা, ত্রিভুজ এ সি বি থেকে পাই কি পাচ্ছি, এই কোণটা থিটা ধরেছি, তাহলে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। আচ্ছা কস থিটা বের করি, কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কোণটা, ভূমি হচ্ছে এসি, আর অতিভুজ কোণটা এবি। এটা থিটা ধরলে সামনের বাহুটা কি হয়, এই যে নীল কালারের বাহুটা বা বি থেকে সি, এটা হবে লম্ব, থিটার সামনের বাহুটা হচ্ছে লম্ব, সমকোণের সামনের বাহুটা অতিভুজ, বাকি যেটা পড়ে থাকছে সেটা ভূমি। তাহলে cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, তাই এসি বাই এবি। ফলে এসির জায়গায় কত বসাতে পারি, এবি cos থিটা, তাই না? আর এবির মান কত, এবি মানে 2r cos থিটা। দেখো বুঝতে পারলে কিনা, এবি মানে কি, বৃত্তের ব্যাস, আমি তো এই উল্লম্ব বৃত্তের ব্যাস ধরে নিয়েছিলাম কত, 2r, ফলে ওটা কত হলো, 2r cos থিটা। এখানে একটা ভুল হলো, কোথায় বলো তো, এটা ত্বরণ জি সাইন থিটা ছিল না তো, এদিকে ত্বরণ কত ছিল, জি cos থিটা। তো সেরে নাও তোমরা, জি cos থিটা, এটা হচ্ছে জি cos থিটা, তাই না? ত্বরণটা জি cos থিটা ছিল এই দিক বরাবর, জ্যা বরাবর। এবার দেখো আমরা কি করছি, √2 এসির জায়গায় কত বসাতে পারি, এসির জায়গায় বসাতে পারি 2r cos থিটা বাই কত, জি সাইন থিটা, এই সাইন থিটা নয়, সেই ভুল হয়ে আছে, cos থিটা। তাহলে কত আসছে, 4r বাই জি, cos থিটা কেটে যাচ্ছে, মানে 2√r বাই জি। দেখো এটাকে একটু সাজিয়ে নিলাম, এসির জায়গায় পরিবর্তন করলাম। আরটা কি, বৃত্তের ব্যাসার্ধ, জিটা কি, অভিকর্ষ ত্বরণ। ফলে দেখো এই যে এ থেকে সিতে নামতে যে সময় লাগলো, সেটা এসির দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না, এর মধ্যে কোনো এসির দৈর্ঘ্য নেই। আরটা আছে কি, ব্যাসার্ধ। তুমি যদি যায় এটা না নিয়ে এটা নিতে, সেখানেও সময় কত লাগতো, 2√r বাই জি, একই রকম ভাবে প্রমাণ করতাম। আরটা কি, এই বৃত্তের ব্যাসার্ধ, আর জিটা অভিকর্ষের ত্বরণ। ফলে উভয় ক্ষেত্রে কি আসতো, আর এবং জি এর মান একই হতো। অর্থাৎ আমরা বলতে পারি যে যদি ঘর্ষণ না থাকে, তাহলে যে কোনো জ্যা বরাবর নামতে, উলম্ব বৃত্তে যে কোনো জ্যা বরাবর নামতে একই সময় নেবে। এই হলো এই সমস্যাটা, খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান। এই কয়েকটি আমরা গাণিতিক সমস্যার সমাধান করলাম, আবার পরের ক্লাসে দেখা হবে, আবার কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব।